বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইতিমধ্যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি 9 ভোটে হেরেছেন। এটি বাংলাদেশের জন্য একটি বিরাট বিজয়। এখন প্রশ্ন রয়েছে কে ডক্টর খলিল। ডক্টর খলিল সম্পর্কে অনেক আলাপ আলোচনা হয়েছে এবং ডক্টর ইউনূসের সরকারের তিনি ছিলেন প্রথম হাই রিপ্রেজেন্টেটিভ মায়ানমার সংক্রান্ত, পরে তিনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছিল। তখন নানা প্রশ্ন ছিল, এক বাক্যে সবাই বলেছে তিনি বাংলাদেশের নাগরিক নন, তিনি আমেরিকান চর এবং তাকে কোনোভাবেই এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে না। এমনকি সেনাবাহিনীর সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়েছিল মায়ানমার প্রশ্ন, করিডোর প্রশ্নে, এবং তিনি তাদের কোনো সহযোগিতা পাননি। এখন দেখা যাচ্ছে এইবার যখন তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন, এখন প্রশ্ন দাঁড়িয়েছে তিনি কি পররাষ্ট্রমন্ত্রী থাকবেন। ইতিমধ্যেই তিনি ঢাকা এয়ারপোর্টে যখন ফিরে আসলেন, তিনি সাংবাদিকদের বললেন তার থাকার ইচ্ছা আছে এবং তিনি 1 বছর ছুটি নেবেন। এই ব্যাপারে তার সাথে প্রধানমন্ত্রীর কথা হয়েছে, দেখা যাক সামনে কী দাঁড়ায়। তিনি উদাহরণ দিয়ে আরও বলেছেন, আজ থেকে 40 বছর আগে 41তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী, অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট। তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পরে সাধারণ পরিষদ সভাপতি পররাষ্ট্রমন্ত্রী পদে ছিলেন। তিনি যদি থাকতে পারেন সেই সময়, তাহলে এখন পারবো না। সেই সময়টা তো আর ইন্টারনেটের যুগ ছিল না। এখন তো পৃথিবী অনেক আগে গেছে, সায়েন্স টেকনোলজি, যোগাযোগ মাধ্যম সব কিছু হাতের মুঠে চলে আসছে। এখন পৃথিবীর যে কোনো জায়গাতে বসে কাজ করা যায়, অনেক কাজ করা যায়, সেই ক্ষেত্রে এটা কোনো বাধা না। তিনি আরও বলেছেন তিনি হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত সচিব ছিলেন, সেই হিসাবে তিনি তার কাছ থেকে অনেক কিছু শিখেছেন, জেনেছেন, বুঝেছেন এবং তিনি কীভাবে চালিয়েছেন পররাষ্ট্র দপ্তরকে সেটাও তিনি ব্যাখ্যা দিয়েছেন। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যারা ডক্টর খলিল সম্পর্কে কথা বলছে তাদের অনেকের ভিতরে একটা মানসিক যন্ত্রণা আছে। এই যন্ত্রণাটা যতটুকু দেশপ্রেমিক তার চেয়ে বেশি হলো একেবারে মন গড়া অথবা একটা জেদ, প্রতিহিংসা ব্যাপার সেবার আছে। খলিলকে যারা একসময় বললো, সে বিএনপির নেতারা বললেন তিনি বাংলাদেশের নাগরিক না, দেশের স্বার্থ বোঝেন না এবং তিনি দেশের হুমকি স্বরূপ বিদেশি নাগরিক। আজ সেই বিএনপিরই কিন্তু সেই পররাষ্ট্রমন্ত্রী। এখন কিন্তু তার চুপ, যেহেতু তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, এখন বিএনপির কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো দূরবর্তী কোনো সমর্থক এটা বলবেন না, এখন তারা মেনে নিয়েছে। ঠিক এইভাবেই ডক্টর খলিলকে সমালোচনা না করে খলিলের যে অবস্থানটা সৃষ্টি হয়েছে, চিন্তা করুন, উনি যদি কোনো দেশ সফরে যান এবং সেখানে কিন্তু তার দুটো প্রোটোকল করে, একটা হলো জাতিসংঘের সাধারণ পরিষদ সভাপতি, গুরুত্ব অনেক, এবং সেই ক্ষেত্রে যেখানেই যাবেন, যে দেশে যাবেন, সেখানে জাতিসংঘের কিন্তু যে অফিসগুলো আছে তাদের চিফ কিন্তু সেখানে থাকবে, তাকে জাস্ট এয়ারপোর্ট রিসিভ করার জন্য, তার সাথে দেখা করতে চাবে, এটা একটা প্রোটোকল। একই সাথে ওই চেয়ারে বসে সারা পৃথিবীকে দেখার শুরু হয়েছিলাম, কারণ ওই চেয়ারটা হচ্ছে বিশ্ব পার্লামেন্টারি স্পিকারের সভা। আমরা আমাদের দেশের স্পিকার শুধুমাত্র মেম্বার অফ পার্লামেন্ট বাংলাদেশে, আর উনি হচ্ছেন 193টা দেশের যে বডি, সেই বডি তিনি স্পিকার। এই যে তার সুযোগটা, এই সুযোগটা সে লাগাবে বাংলাদেশের জন্য। এই ক্ষেত্রে চিন্তা করতে গেলে তিনি হচ্ছেন এই মুহূর্তে, এই সময় সবচেয়ে আলোচিত পররাষ্ট্রমন্ত্রী, যিনি একই সময়ে জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন তিনি। অতএব তার কোনো দেশে আলোচনা করা, বোঝাপড়া করা অন্যের চেয়ে অনেক সোজা এবং বাংলাদেশে আলোকিত অবশ্যই সোজা। সুতরাং আমরা তার সমালোচনা না করে কীভাবে তার মেধার যোগ্যতাকে দেশ ও জাতির সাথে কাজে লাগাতে পারি, আমরা সেটা দেখি। সামনে বুড়ো রাজনীতি চ্যালেঞ্জ আমাদের অনেক আছে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু ডক্টর খলিল একজন ভালো নেগোসিয়েটর, ভালো উপস্থাপক এবং বিদ্যা বুদ্ধি সব দিকে আগে আছে, কূটনীতিতে পারঙ্গম ব্যক্তি, পৃথিবীতে একটা পরিচয় আছে। ডক্টর ইউনূস যেমন সারা পৃথিবীতে একটা পরিচয় আছে, খলিলও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সেই পর্যায়ে সরে আসছে তার ডিপ্লোম্যাটিক কেরিয়ার নিয়ে। সুতরাং আমাদের সামনে একটাই বাস্তবতা, খলিলের মতো লোকদেরকে শুধুমাত্র কুণ্ঠাসা করার জন্য আমরা বক্তব্য দেব না। আমরা চাব খলিলের মতো আরও যারা মেধাবী, যোগ্য ব্যক্তিত্ব পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশ লোক, তারা দেশে আসুক এবং তাদের মূল্যায়ন করি। তখনই হবে দেশটা সত্যিকার অর্থে একটা একেবারে উন্নয়নমুখী দেশ। আমরা পিছিয়ে যাব না। কিন্তু তারেক রহমানের জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে এই মুহূর্তে আমাদের পররাষ্ট্রমন্ত্রী, এবং তিনি যদি এই সম্পদকে অত্যন্ত দক্ষভাবে ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সাপোর্ট এবং আমাদের চীনের সাপোর্ট, রাশিয়ার সাপোর্ট, এমনকি ভারতের সাপোর্টও আমাদের কিন্তু ব্যাকপা হতে হবে না।
অনেক ক্রিটিক্যাল সমস্যা কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। সুতরাং আল্লাহ খলিলকে হেফাজত করুক, বাংলাদেশকে হেফাজত করুক, আমাদেরও শুভবুদ্ধি উদযাচিত করুক, আমাদেরও যাতে কম ক্রিটিক্যাল হয়ে আমরা সেই ব্যাপারে আমাদেরকে চর্চা করা উচিত। ধন্যবাদ।